আমরা জিও কাকাতে অনেকগুলো ভিডিও করেছি এই নিয়ে যে চায়না কিভাবে তার স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজি দিয়ে ইন্ডিয়াকে একরকম ঘেরার চেষ্টা করছে এবং তার এই খেলাতে তার এক দোসর ছিল পাকিস্তান এবং এখন এক নতুন দোসর হয়েছে বাংলাদেশ। এবং এই খবর যখন আগের সপ্তাহে সব শিরোনামগুলো ডমিনেট করছিল তখন কিন্তু বাংলাদেশি মানুষের মধ্যে একটা খুব উত্তাল আনন্দ দেখা গেছে। তারা কিন্তু আমাকেও কমেন্ট বক্সে এসে জানিয়ে গেছে যে আমাদের কাছে এবার চায়না আছে, এবার দেখে নেবো ইন্ডিয়া কি করতে পারে। এবং আমিও তখন ভাবছিলাম যে এই যে চায়নার যে পলিসি পাল্টে যাচ্ছে এর জন্য ইন্ডিয়ার কাউন্টার কি হবে, তার জন্য হয়তো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু 7 দিনের মধ্যেই ইন্ডিয়ার কাউন্টার স্ট্র্যাটেজিটা কিন্তু ক্লিয়ার এবং ইন্ডিয়ার কাউন্টার স্ট্র্যাটেজিটা কিন্তু চায়নার ঘুম ওড়াবে। আজ জিও কাকাতে আমরা ইন্ডিয়ার এই কাউন্টার স্ট্র্যাটেজিটা নিয়েই কথা বলবো এবং এই পুরো জিনিসটাকে ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করব। এই পুরো গল্পটা শুরু হচ্ছে ইন্ডিয়ার ইন্দোনেশিয়ার সাথে যে ব্রাহ্মোস ডিল হয়েছে তাই নিয়ে। আমরা জিও কাকাতে এর আগে ভিডিও করেছি যে এই ব্রাহ্মোস, যেটা কিন্তু একটা পৃথিবীতে এখন মোস্ট ওয়ান্টেড ওয়েপন, যেটা কিন্তু আমাদের থেকে ইউএই কিনেছে, যেটা আমাদের থেকে ফিলিপিন্স কিনেছে, এইবার কিন্তু সেই যে ডিফেন্স প্যাক্ট এটা কিন্তু ইন্দোনেশিয়ার সাথে সাইন হচ্ছে। এবং এই ইন্দোনেশিয়ার সাথে ডিফেন্স প্যাক্টটা কিন্তু একটা ঐতিহাসিক মুভ ভারতের দ্বারা। তার কারণ হচ্ছে যে ইন্দোনেশিয়া কিন্তু আর 4-5টা দেশের মতো নয়। চায়নার যে প্রধান প্রবলেম যেটাকে আমরা বলি দ্য মালাক্কা ডিলেমা, এই মালাক্কা ডিলেমা নিয়ে আমরা যে চাইনিজ উত্থান নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে আমি অনেক বিস্তারে বলেছি, বাট এখানে ছোট করে বলি যে মালাক্কা স্ট্রেট যেটা, সেটা হচ্ছে একটা সরু ন্যারো রিজিয়ন, ওই 2.5 কি 2.8 কিলোমিটার ওয়াইড একটা ওই শিলিগুড়ি করিডোর চিকেন স্নেকের মতো রিজিয়ন, যেখান দিয়ে কিন্তু চায়নার 60-70-80% এনার্জি ট্রান্সপোর্টেশনটা হয়। এবং এইটাকে যদি চোখ করা যায় তাহলে কিন্তু চায়নার ভীষণ রকম বিপদ হবে এবং এটাকেই বলা হয় দ্য মালাক্কা ডিলেমা। এবং এই মালাক্কা ডিলেমা টার্মটা কয়েন করেছেন হু জিনটাও, যিনি কিন্তু চায়নার আগের প্রেসিডেন্ট ছিলেন। এবং মালাক্কা ছাড়াও সুন্দা, লম্বক, মাকাস্সার এই সবকটা স্ট্রেট কিন্তু ইন্দোনেশিয়া একরকম ভাবে কন্ট্রোল করতে পারে। ইন্দোনেশিয়ার স্ট্র্যাটেজিক লোকেশনটাই এমন যে এটা কিন্তু বেসিক্যালি একটা আইল্যান্ড কান্ট্রি এবং এই আইল্যান্ড কান্ট্রি কিন্তু যেটা আপনি বুঝতে পারছেন ইটস এ নেটওয়ার্ক অফ আইল্যান্ড, অনেকগুলো আইল্যান্ড মিলে একটা দেশ। তাই তাদের কাছে কিন্তু এই মেরিটাইম ওয়াচ করা স্ট্র্যাটেজিক পজিশনটা খুব সুন্দর। তারা কিন্তু একটা না 5টা স্টেটের ওপর ওয়াচ রাখতে পারে এবং দরকার হলে সেটাকে ইনফ্লুয়েন্সও করতে পারে, যেটা কিন্তু এবার ভারত কাজে লাগাতে পারবে। এবং ইন্দোনেশিয়াতে যে সাবাং পোর্ট যেটা ভারত ডেভেলপ করছে, এই যে ব্রহ্মোস কেনা ইন্দোনেশিয়ার, এটা কিন্তু অনেক কিছুকে একটা প্রোটেকশন দেয়। ব্রহ্মোস যেমন আপনারা জানেন আজকের দিনে সব থেকে ফাস্টেস্ট ক্রুজ মিসাইল এবং এটা কিন্তু অ্যান্টি শিপ ক্যাপাবিলিটিও ব্রহ্মোসের মধ্যে আছে। এবং এই ব্রহ্মোসের ব্যাটারি কিন্তু এবারে এই ইন্ডো প্যাসিফিক রিজিয়নটাকে প্রোটেক্ট করতে শুরু করবে। এবং এটা ইন্দোনেশিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম যে ইন্দোনেশিয়া ইজ এ স্ট্রিং অফ আইল্যান্ডস, এগুলো কিন্তু অনেকগুলো আইল্যান্ড। এবং ব্রহ্মোস আজকের দিনে ওয়ারফেয়ারে যে জিনিসটা অ্যাড করে সেটা হচ্ছে যে যাদের কাছে ট্র্যাডিশনাল এয়ারফোর্স নেই তারা কিন্তু এই ব্রহ্মোসের মতো হাই প্রিসিশন মিসাইল ইউজ করে তাদের এয়ার সুপিরিয়রিটি বাড়াতে পারে। তো ইন্ডো প্যাসিফিক এবং ইন্দোনেশিয়ার এই যেটা জিওগ্রাফিক্যালি খুব স্ট্র্যাটেজিক হলেও কিন্তু একটু চ্যালেঞ্জিং যে এতগুলো আইল্যান্ডকে কন্ট্রোল করা এবং তার জন্য সিকিউরিটি প্রোভাইড করা, যেটা কিন্তু ব্রহ্মোস করতে ইন্দোনেশিয়াকে হেল্প করবে। এবং শুধু ইন্দোনেশিয়াকেই না, যেটা আমি বললাম যে এই ইন্ডো প্যাসিফিক রিজিয়নটাতে কিন্তু একটা অন্যরকম ডিফেন্স অ্যারেঞ্জমেন্টও তৈরি করবে এই ইন্দোনেশিয়ার ভারতের মধ্যে যে ডিলটা হয়েছে সেটা। এবং শুধু ইন্দোনেশিয়াই না, যেমনটা আমি ভিডিও শুরুতে বললাম যে ভারত কিন্তু ইউএই, ভারত কিন্তু ইন্দোনেশিয়া, ভারত কিন্তু ফিলিপিন্স এবং ভারত কিন্তু জাপান, ভারত কিন্তু এই যে এশিয়ান দেশগুলো আছে এদের সাথে নিজের কোঅপারেশন বানাচ্ছে একরকম কাউন্টার করতে, যে চায়না যে বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে যে রোজ সকালে উঠে যে থ্রেটটা করতে থাকে, জাপানের মতো একটা ম্যারিটাইম দেশ, ইন্দোনেশিয়ার মতো একটা ম্যারিটাইম দেশ এবং ইন্ডিয়া যে নিজে 3 দিকে একটা ম্যারিটাইম ওয়াচ রাখে, তো ইন্ডিয়া কিন্তু নিজের মতো ঘুঁটি সাজাচ্ছে এবং ইন্ডিয়া কিন্তু নিজের মতো ডিফেন্স অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে যাতে কিন্তু চায়নার এই যে থ্রেটটাকে সেটাকে কাউন্টার করা যায়। চায়না যতগুলো বছর খরচা করেছে তাদের এই মালাক্কা ডিপেন্ডেন্সি কমাতে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে, এই স্ট্রিং অফ পার্ল পলিসি দিয়ে চিটাগং পোর্ট নেয়া, মোংলা পোর্ট নেয়া, গোয়াদারে পোর্ট তৈরি করা, এই সব কিছু কিন্তু খুব ভার্নারেবিলিটির মুখে পড়ে যাবে যদি ইন্ডিয়ার কন্ট্রোল থাকে চায়নার গলায়। মানে ইন্ডিয়ার যদি একটা হাত মালাক্কা স্ট্রেটের উপর থাকে, যেটা কিন্তু চায়না এই বাংলাদেশকে একটা নতুন বন্ধু বানিয়ে ইন্ডিয়াকে রোজ
শিলিগুড়ি করিডোর নিয়ে ধমকি দিতেই থাকে, যদিও শিলিগুড়িরও একটা অল্টারনেটিভ ইন্ডিয়ার কাছে আছে এবং সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো। এই ভিডিওতে বললে টপিকটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই যে চায়না যে আমাদের যে নেভাল থ্রেটটা তৈরি করছিল, তার কাউন্টার কিন্তু অলরেডি আমরা ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম একটু সময় লাগবে, কিন্তু যে সব খবর বেরিয়ে আসছে এবং যেভাবে ইন্ডিয়া এত তাড়াতাড়ি এই ডিলগুলো করছে এবং যেভাবে ব্রাহ্মস, যেভাবে ইন্ডিয়া একটা এক্সপোর্টার হয়ে উঠছে ডিফেন্স সিস্টেমের এই এশিয়ান সার্কিটটাতে, তাতে কিন্তু বলতেই হচ্ছে ইন্ডিয়া ইজ অন দ্য মুভ। এবং তাই জন্যই কিন্তু এই ডিলটা এত ইম্পর্টেন্ট এবং এত আলাদা। আমরা দেখতেই থাকি ভারতের অনেকের সাথেই ডিল হয়েছে এবং এই বছরটাই বোধহয় ডিলের বছর। বছরটা শুরু হয়েছিল ইউরোপিয়ানদের সাথে এফএটিএ এগ্রিমেন্ট দিয়ে, যেটা হচ্ছে ফ্রি ট্রেড ডিল এগ্রিমেন্ট যেগুলো। তারপরে আমাদের আমেরিকার সাথে একটা ট্রেড ডিল পড়ে আছে, যেটা সামনের মাসে হয়ে যাওয়ার কথা। কিন্তু তার সাথে আমরা যেটা দেখছি যে এই এক ঝাঁক এশিয়ান দেশ, বিশেষ করে ইউএই, বিশেষ করে জাপানের মতো দেশ, এবং আজকে ইন্দোনেশিয়াকে আপনার খুব ছোট মনে হতে পারে, কিন্তু আপনি যদি প্রজেকশন দেখেন পরবর্তী 30-40 বছরে, তাহলে কিন্তু ইন্দোনেশিয়া পৃথিবীর টপ 5টা জিডিপির মধ্যে একটা হবে। অতএব ইন্দোনেশিয়া কিন্তু সেরকমভাবে বাংলাদেশ নয়, ইন্দোনেশিয়া কিন্তু পাকিস্তান নয়। আমি আগের ভিডিওতে যেমন বলেছি যে চায়নার যারা পার্টনার তারা কিন্তু জেনারেলি গরিব হয়, এবং চায়না সেই রকম পার্টনারই খোঁজে যে এরা গরিব হবে, এদের লোন দেবো, লোন শোধ দিতে পারবে না, আমি গিয়ে জায়গা নিয়ে নেব। কিন্তু ভারতবর্ষের সাথে যেসব দেশটা পার্টনারশিপ করছে, সেটা জাপান হোক, সেটা ইউএই হোক, সেটা ইন্দোনেশিয়া হোক, সেটা ফিলিপিন্স হোক, এরা সবাই কেউ অ্যাডভান্সড ইকোনমি, কেউ ডেভেলপড ইকোনমি, এবং কেউ কিন্তু পরবর্তীকালে এই শীর্ষ সারির ইকোনমিগুলোতে নিজের নাম লেখাবে এমন দেশ। অতএব কে কার সাথে পার্টনারশিপ করছে এটাও কিন্তু এখানে দেখার একটা বিষয়। এবং এই ডিল থেকে যেটা আস্তে আস্তে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো দেশের মিলিটারি মাইট এই দিয়ে বোঝা যায় না যে সে রাস্তায় বা প্যারেডে কি রকম নিজের মিলিটারি শো অফ করছে। একটা দেশের মিলিটারি মাইট এটা দিয়ে বোঝা যায় যে সে কতটা রিজিয়ন কভার করছে তার ডিফেন্সিভ টেকনোলজি দিয়ে, তার প্রোটেক্টিভ আমব্রেলার তলায় সে কতটা জায়গা কভার করে। এবং যার জন্য কিন্তু আমেরিকা সারা পৃথিবীকে এতদিন রুল করতে পেরেছে। আমেরিকা কিন্তু অনেক দেশকে গিয়ে তাদের এই ডিফেন্স টেকনোলজি দিয়ে এবং তাদেরকে কিন্তু সিকিউরিটি দিয়ে একরকমভাবে বিশ্ব শাসন করেছে। এবং আস্তে আস্তে আমরা দেখছি যে ভারত এই ইন্ডাস্ট্রিটাতে কিন্তু জায়ান্ট লিপস নিচ্ছে, পর পর ট্রেড ডিল ক্লোজ হচ্ছে। এবং আমাদের সার্কিটে যদি আমরা নিজেদের একটা ডিফেন্সিভ ফায়ারওয়াল তৈরি করতে পারি যেটা অন্য দেশকে সিকিউরিটি দেবে, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে ভারতের ডিফেন্স এবং মিলিটারি পজিশনটা এশিয়ার মধ্যে কেমন হতে পারে। ইন্দোনেশিয়ার এই ডিলে এই ব্রাহ্মস কেনা তো আছেই, এছাড়াও আমাদের টেকনোলজি যেমন ইউপিআই ইন্টিগ্রেশনের কথা হচ্ছে, তাদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, জয়েন্ট প্রজেক্ট, জয়েন্ট নেভাল কোঅর্ডিনেশন, এমন প্রচুর জিনিস কিন্তু এই ডিলগুলোতে আছে, যেমন জাপানের ডিলও ছিল। তো ভারত যখন এখন যে ডিলগুলো করছে, এই রিসেন্ট যে ডিলগুলো, এগুলো কিন্তু একটা দুটো সমঝোতার উপর নয়। ভারত কিন্তু সেই সব দেশের সাথে বেট করছে এবং স্ট্র্যাটেজিক এবং লং টার্ম বেট করছে, যেগুলো কিন্তু ফিউচারে চায়নার যে পলিসিগুলো আছে সেগুলোকে ভারত কাউন্টার যাতে করতে পারে, তাই ভারতের দিক থেকে এইসব মেজারগুলো দেখা যাচ্ছে। আপনার কি মতামত ভারত ইন্দোনেশিয়ার এই ঐতিহাসিক ট্রেড ডিল নিয়ে? এটা কি চায়নার ঘুম ওড়াবে? এতে বাংলাদেশি বা কিভাবে প্রভাবিত হবে এবং এতে কতটা ভয় পাবে পাকিস্তান? আপনার মতামত আপনি আমায় কমেন্টে লিখে জানান। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। ইন দ্য মিন টাইম, যদি আপনার বন্ধু বা ফ্যামিলি কেউ জিও পলিটিক্সের ভিডিও এনজয় করে, তাহলে তার সাথে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।